শুভেচ্ছা। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন টেকসই উন্নয়নে কাস্টমস অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি হিরজুন মীরা। দেশের টেকসই আর্থসামাজিক উন্নয়ন ও অর্থনীতিতে কাস্টমসের গুরুত্ব নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকার মহাপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান এবং জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার প্রথম সচিব নাহিদ নওশাদ মুকুল। আপনাদের স্বাগত। দর্শক, প্রতি বছরের মতো এবারও ২৬ জানুয়ারি বাংলাদেশেও পালিত হলো আন্তর্জাতিক কাস্টমস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল অতন্ত্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে কাস্টমস। আলোচনার শুরুতেই জানতে চাইব জনাব নিয়াজুর রহমানের কাছে, এবারের এই প্রতিপাদ্য বিষয়টি গুরুত্ব কতখানি? ধন্যবাদ আপনাকে। আজ ২৬শে জানুয়ারি আমরা আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করছি এবং এটি একটি বৈশ্বিক উদযাপন। এর কারণ হলো বাংলাদেশ কাস্টমস ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের সদস্য এবং পৃথিবীর ১৮৭টি দেশ এই অর্গানাইজেশনের সদস্য এবং পৃথিবীর প্রায় ৯৮% ব্যবসা বাণিজ্য কিন্তু এই ১৮৭টি দেশের মাধ্যমে সম্পাদিত হচ্ছে। এবং বাংলাদেশ কাস্টমস এই আজকের দিবসের যে প্রতিপাদ্য যেটিতে বলা হয়েছে ভিজিলেন্স এবং কমিটমেন্ট অ্যান্ড প্রোটেকশন অব দ্য সোসাইটি, এই তিনটি শব্দকে মূলত প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ কাস্টমস একটি দেশের যে আমদানি রপ্তানি বাণিজ্য আছে, এখানে যে ধরনের পণ্য দেশে প্রবেশ করছে বা যে পণ্যটি দেশের বাইরে রপ্তানি হচ্ছে বা আমাদের যতগুলো আন্তর্জাতিক কাস্টমস এয়ারপোর্ট রয়েছে এর মাধ্যমে যত যাত্রী আগমন করছে তাদের নিরাপত্তা, পণ্যের নিরাপত্তা, সাপ্লাই চেনের নিরাপত্তা এবং এই পণ্যগুলো আমাদের জন্য যাতে যেই সত্যগুলো পালন করে দেশে প্রবেশ করে, যাতে আমাদের পরিবেশ, আমাদের স্বাস্থ্য, আমাদের দেশীয় শিল্প এগুলো যাতে সুরক্ষিত হয়, এটি কিন্তু দেখার দায়িত্ব অ্যাজ এ ফ্রন্টিয়ার ফোর্স অর্থাৎ সম্মুখ ভাগের রাষ্ট্রীয় সংস্থা হিসাবে বাংলাদেশ কাস্টমস পালন করে আসছে। এবং এই দিবসে আমরা নতুনভাবে অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে আমরা দেশের প্রোটেকশন অব দ্য সোসাইটি অর্থাৎ আমাদের দেশে যে সকল পণ্য প্রবেশ করবে বা যে ধরনের যাত্রীরা আসবেন তারা আন্তর্জাতিক মান এবং যে উত্তম চর্চা আছে এগুলো অনুসরণ করেই আমাদের সকল আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালিত হবে। এবং এর দ্বারা আমরা মূলত কাস্টমস তিনটি কাজ করে থাকি মোটা দাগে যদি বলি। আমরা প্রথমে যেটা হবে আমরা ট্রেড ফ্যাসিলিটেশনস অর্থাৎ আমাদের আমদানি এবং রপ্তানি বাণিজ্য যাতে বৈশ্বিকভাবে কম্পিটিটিভ হয়, প্রতিযোগিতামূলক হয়, এই জন্য আমরা সকল ধরনের নীতি সহায়তা দিয়ে থাকি। দ্বিতীয়টি বলবো আমরা যে মোবিলাইজেশন অফ দ্য রেভিনিউ অর্থাৎ আমরা যে রাজস্ব আয় করি, জাতীয় রাজস্ব বোর্ড যদি ১০০ টাকা আয় করে তার মধ্যে গত অর্থ বছরে ২৭ টাকা এসেছে আমাদের কিন্তু কাস্টমস থেকে অর্থাৎ আমদানি শুল্ক থেকে। সুতরাং এটিও কিন্তু আমাদের রাজস্ব নির্ভরতার একটি বড় অংশ। তৃতীয়টি আমরা বলবো যে প্রোটেকশন অব দ্য সোসাইটি, আমি যেটি আগেই বলেছি অর্থাৎ আমাদের দেশে যে কোনো ধরনের পণ্য আসুক এটি যাতে আমাদের স্বাস্থ্য, পরিবেশ, আমাদের শিল্পের জন্য সহায়ক হয়, এই বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত করব। আরেকটি বিষয় আমরা কাজ করব ক্যাপাসিটি বিল্ডিং অর্থাৎ আমাদের অ্যাজ এ ডিপার্টমেন্ট আমরা যে কাস্টমস WCO যে আমাদের যে স্ট্যান্ডার্ড পেশাগত মান নির্ধারণ করে দিয়েছে, আমরা যাতে সেই পেপারলেস কাস্টমস বা অটোমেশনের মাধ্যমে আমাদের বড় স্টেক হোল্ডার আমদানিকারক এবং রপ্তানিকারককে যাতে আমরা সেবা দিতে পারি, আমরা যেটা বলি ইজ অফ ডুইং বিজনেস, তাদের ব্যবসা যাতে সহজ হয় এবং কস্ট অফ ডুইং বিজনেস অর্থাৎ ব্যবসার যে ব্যয় সেটি যাতে কম হয়, এই জন্য বাংলাদেশ কাস্টমস অবিরত কাজ করে যাচ্ছে। ধন্যবাদ। অর্থাৎ কাস্টমসের কাজের পরিধি অনেক বিস্তৃত। এত সব কাজকে আপনারা কিভাবে সমন্বয় করছেন? ধন্যবাদ। চমৎকার। এবারের যে কাস্টমস দিবসে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় কাস্টমস প্রোটেক্টিং সোসাইটি থ্রু ভিজিলেন্স অ্যান্ড কমিটমেন্ট। আসলে কাস্টমস অফিসার বা কাস্টমসের কাজ বলতে আমরা সবসময় বুঝি যে একটা রাজস্ব আহরণ সম্পর্কিত একটা কাজ থাকবে, এয়ারপোর্টে কিছু অতন্ত্র প্রহরী দাঁড়িয়ে থাকবে যারা মানুষের যাতায়াত দেখবে, তারপরে তাদের ব্যাগেজ চেক করবে, সেখান থেকে কিছু রেভিনিউ আসবে, অর্থাৎ রেভিনিউটাকে মেইন ফোকাস করা হয়। কিন্তু এবারের কাস্টমসকে অনেক বিস্তৃত পরিসরে নিয়ে যাওয়া হয়েছে। এখন বলা হয়েছে এখানে কিন্তু রেভিনিউর কথাটা উজ্জ্বল রাখা হয়েছে, রেভিনিউর কথাটা নেই, বলা হয়েছে কাস্টম প্রোটেক্টিং সোসাইটি অর্থাৎ কাস্টমস সমাজকে প্রোটেক্ট করবে থ্রু ভিজিলেন্স অ্যান্ড কমিটমেন্ট। তার নিয়মিত উপস্থিতি, তার তদারকির মাধ্যমে এবং তার যে কমিটমেন্ট, দৃঢ়তা আছে সেটার মাধ্যমে তারা পুরো সোসাইটিকে রক্ষা করবে। অদ্ভুত একটা ব্যাপার যে আমাদের মূল যে ফোকাস যে হচ্ছে রাজস্ব আহরণ, সেখান থেকে কি আমরা সরে গেলাম? না, আমরা সেখানেই আছি, কিন্তু তার সাথে আরও অনেক কিছু যুক্ত হয়েছে এবং সব কিছু যুক্ত হয়ে আমরা আমাদের মূল লক্ষ্যের দিকে সুন্দরভাবে ধাবিত হচ্ছে। স্যার অলরেডি অনেক কিছু বলেছেন বিষয়টা সম্পর্কে। আমরা যদি সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারি,
যেমন ধরেন সামাজিক সুরক্ষা বলতে বোঝানো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যদি আমরা কম রাখতে পারি। এই সামনে রমজান আসছে কয়েকদিন পরে, আমরা যদি নিত্য প্রয়োজন রমজানের যে জিনিসগুলো অর্থাৎ খেজুর, ছোলা এবং ডাল এই জাতীয় জিনিসের দাম কম রাখতে পারি সেটা, এবং এই জাতীয় পণ্য যখন আসবে তখন তা আমরা যাতে দ্রুত এগুলো অপসারণ বা কাস্টমসের কার্যক্রম এর মাধ্যমে যদি আমরা দ্রুত এটা মার্কেটে আনতে পারি তাহলে আমরা মার্কেটকে একটা সহযোগিতা করছি। তার মানে সামাজিক সহযোগিতা, সামাজিক সুরক্ষায় আমরা অবদান রাখছি আমাদের দ্রুত তৎপরতার মাধ্যমে, যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত খালাস করে দিচ্ছে। দেশীয় পণ্যের প্রোটেকশন করছি আমরা। যেসব জিনিস এখন দেশে তৈরি হচ্ছে সেসব জিনিসের উপরে যদি উচ্চ শুল্ক দিয়ে বিদেশ থেকে আনাকে নিরুৎসাহিত করা হয় তাহলে দেশের ইন্ডাস্ট্রিগুলো গ্রো করবে। যেমন ধরেন আমি উদাহরণ দিচ্ছি যে আমরা যখন আজ থেকে 15 বছর আগে কাস্টমসে যেসব জিনিসপত্র আমদানি হতো সেগুলোর তালিকা যদি দেখি এবং বর্তমানে যদি তালিকা দেখি তাহলে দেখব বেশ ভালো একটা ডিফারেন্স। আগের দিকে কি আসতো? কমপ্লিট এসি, কমপ্লিট ফ্রিজ, কমপ্লিট টেলিভিশন। এখন কিন্তু সেগুলো আসে না, এখন আসে খুবই বেসিক র মেটেরিয়াল, পিপি দানা আসছে, যন্ত্রাংশ বা র মেটেরিয়াল এগুলি আমরা বেশি এখন হ্যাঁ এখন একদম প্রাইমারি প্রোডাক্ট আসছে, পিপি দানা আসছে, এসির ফ্রেম তৈরি হচ্ছে বাংলাদেশে, এমনকি এসির কম্প্রেসার পর্যন্ত বাংলাদেশে তৈরি হচ্ছে। এবং আপনি জেনে খুশি হবেন এসি, ফ্রিজ, টিভির মার্কেটের প্রায় 90% এখন বাংলাদেশের ম্যানুফ্যাকচারদের দখলে, অর্থাৎ আনতে হচ্ছে কম। মোবাইলের যন্ত্রাংশও তো আসছে একটা বড় অংশের। হ্যাঁ, মোবাইলের যন্ত্রাংশ আসছে। এবং আচ্ছা, এখানে একটু বলার বিষয় হচ্ছে যখন প্রথম দিকে কোনো একটা ইন্ডাস্ট্রি গ্রো করে, ধরেন মোবাইল হয়তো এখন প্রাথমিক স্টেজে আছে, এসি ফ্রিজকে আমরা প্রণোদনা দিয়ে সহযোগিতা দিয়ে এমন একটা অবস্থায় এনেছি যে আজকের দিনে এরা 90% মার্কেট অ্যাবজর্ব করতে পেরেছে। মোবাইল এখন প্রাথমিক পর্যায়ে তারা আনছে, তারা হয়তো অনেক জিনিস তৈরি সেমি তৈরি অবস্থায় আনছে বা তৈরি অবস্থায় আনছে। এরপরে এটা ধীরে ধীরে আপনি আগামী 5 বছরের মধ্যে দেখবেন যে মোবাইলের বেসিক র মেটেরিয়ালটাই আসছে, হয়তো লোহা নিয়ে এসে বাংলাদেশে মোবাইল তৈরি করছে, চিপসের র মেটেরিয়াল নিয়ে এসে বাংলাদেশে চিপস তৈরি হচ্ছে, এমনকি ব্যাটারিও বাংলাদেশে তৈরি হবে। এই সব কিছু দিয়েই আমরা কাস্টমস এভাবেই আমাদের দেশীয় ইন্ডাস্ট্রিকে গ্রো করতে প্রোটেক্ট করছি। এর মাধ্যমে আমরা আমাদের সমাজকে অগ্রসর করছি। আমরা রপ্তানিতে ভূমিকা রাখছি। রপ্তানি পণ্য আসলে সেটা যাতে দ্রুততম সময়ে রপ্তানির ব্যবস্থা করা যায় সেজন্য যেসব যন্ত্রপাতি, যন্ত্রাংশ এবং মানুষের এনগেজমেন্ট যা কিছু প্রয়োজন হয় সব কিছুকে আমরা সাপোর্ট দিচ্ছি যাতে দেশের রপ্তানি বাণিজ্য দ্রুত সম্প্রসারিত হয়। আমরা অটোমেশন এবং বাণিজ্য সহযোগিতাকরণের যে কাজগুলো সেগুলো করছি অনেকগুলো প্রজেক্টের মাধ্যমে। প্রজেক্টগুলো আমি পরে বলছি যে কী কী প্রজেক্ট নিচ্ছি। এবং আরেকটা কাজ যেটা সমাজে সামনে খুব বড় রকমভাবে প্রভাবিত করবে সেটা হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের। জি, আমার এই প্রশ্ন ছিল যে এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আপনার কিভাবে ভূমিকা পালন করবেন? হ্যাঁ, এই ক্ষেত্রেও আমরা কাস্টমসের জিনিসগুলো যদি অ্যাট পার হয় সারা পৃথিবীর সাথে, যেমন ধরেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই জিনিসগুলো তখন সামনে চলে আসবে যে একই জিনিস মানে যাদের এটা পেটেন্ট করা আছে তাদের পণ্যটা কিভাবে আসছে এবং তাদের পেটেন্ট কিভাবে রক্ষিত হচ্ছে সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। মেডিসিনের ক্ষেত্রে আমাদের সামাজিক সুরক্ষাটা দিতে হবে তখন, যে মেডিসিন যাতে এক্সপায়ারি ডেট কীরকম আছে এবং সেই মেডিসিনটার কপিরাইট বাংলাদেশে এবং ওই দেশে সঠিকভাবে সংরক্ষিত হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে তখন দেখতে হবে ভালো করে। সো এই যে এই কাজগুলো করার জন্য আমাদের পর্যাপ্ত সক্ষমতা কি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমি একটু সম্পূরক ভাবে বলতে চাই যে যেটা বলছে যে আমরা এলডি মানে গ্র্যাজুয়েশন যেটা হচ্ছে, অর্থাৎ স্বল্পোন্নত দেশ থেকে আমরা যে উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হচ্ছি, এখানে আমাদের উপর যে সুবিধাগুলো ছিল অর্থাৎ শুল্কমুক্ত সুবিধা, যেমন আমি বলবো যে ইউরোপের বাজারে আমরা জিএসপি সুবিধা পেতাম, জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স, অর্থাৎ আমাদের পোশাকটা শুল্কবিহীনভাবে ইউরোপের মার্কেটে প্রবেশ করত। যখন আমরা উন্নয়নশীল দেশের কাতারে যাব তখন বিষয়টা এরকম হবে, আমাদের পণ্য ওই দেশে যেরকম শুল্কমুক্ত সুবিধা পাবে, ইউরোপ বা অন্য দেশের পণ্যও কিন্তু সেই একই সুবিধায় বাংলাদেশে প্রবেশ করবে। সুতরাং তাদের দেশের পণ্যকেও যদি শুল্ক সুবিধা দিতে হয় তাহলে আমাদের যে বর্তমানে যে আমাদের রেভিনিউ যে আহরণ যে আয় সেটা কিন্তু কমে আসবে। তাহলে এটাকে আমরা কিভাবে প্রোটেক্ট করব? এটার জন্য যেটা বলা হচ্ছে আমরা যে আমাদের
ট্যারিফ মানে ট্যারিফটাকে আমরা যৌক্তিককরণ করব, রেশনালাইজেশন করব। এই জন্য আমরা প্রতি বছরই যেটা করছি, প্রতি বছরই বাজেটে আমাদের বাংলাদেশ কাস্টমস ট্যারিফ বলি আমরা, যে বইটাতে আসলে আমাদের আমদানি শুল্কের হার বলা আছে, প্রত্যেকটি এইচএস কোডের বিপরীতে কত আমদানি শুল্ক আছে সেটি বলা আছে। এটিকে আমরা ধীরে ধীরে কমিয়ে আনছি যাতে হঠাৎ করে আমাদের কাছে একটা বড় ধাক্কা না আসে। আমরা প্রতি বছরই চেষ্টা করছি কিছু কিছু পণ্যের শুল্ক হার কমিয়ে আনতে, যাতে আমাদের যে যাদের সাথে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালিত হচ্ছে তাদের সাথে একটা আমরা সমন্বয় করতে পারি। এছাড়াও যে কাজটি আমাদেরকে করতে হচ্ছে, এখানে আমাদেরকে 3টি কাজ করতে হচ্ছে। এটাকে আমরা বলি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, FTA, আরেকটিকে বলা হচ্ছে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। প্রাথমিক পর্যায়ে আমরা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করছি, অর্থাৎ আমি যদি মনে করি আমার প্রতিবেশী কোনো একটি দেশের সাথে আমি প্রাথমিক পর্যায়ে 30টি পণ্যে আমি শুল্ক সুবিধা দেব, আমি তাকে 30টি পণ্যে শুল্ক সুবিধা দেব, তিনি আমাকে 30টি পণ্যে শুল্ক সুবিধা দেবে, এবং এই সংখ্যাটা আমরা আস্তে আস্তে বাড়াবো। যখন আমরা সকল পণ্যের সুবিধা দিব তখন আমরা সেটাকে বলবো FTA। সুতরাং আমরা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করছি, আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছি, আমরা ইকোনমিক ট্রেড এগ্রিমেন্ট করছি, পার্টনারশিপ এগ্রিমেন্ট করছি। ফলে হচ্ছে কি, হঠাৎ করে যে একটা অভিঘাত এই আমাদের যে সেটা যাতে আমরা মোকাবেলা করতে পারি, সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছি, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করছি। এছাড়াও আমরা চিন্তা ভাবনা করছি যে আসলে যখন আমরা শুল্ক কমিয়ে দেব তখন বিদেশে তৈরি যে পণ্যটি আমাদের দেশে প্রবেশ করবে, সেই পণ্যটি যদি আমার দেশীয় শিল্পে কোনো জায়গায় তৈরি হয় তাকে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, তার ক্ষেত্রে যে খরচগুলো আছে, তার ক্ষেত্রে যে VAT গুলো পরিশোধ করতে হয়, তাকে যে আয়করগুলি পরিশোধ করতে হয় যেটি তার পণ্যের দামের সাথে যোগ করে বাজারে বিক্রি করতে হয়, এই সকল ক্ষেত্রেও তাকে কি ধরনের নীতিগত সহায়তা দেওয়া হয় এটাও আমরা দেখছি। সুতরাং এই অভিজ্ঞতা যাতে একবারে না আসে সেই জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এবার আমরা আলোচনা করতে চাই একটু অটোমেশন নিয়ে। আমাদের দেশে কাস্টমসে তো অ্যাসাইকুডা ওয়ার্ড সিস্টেম চালু হয়েছে, সেটা এখন কোন পর্যায়ে আছে, আর একই সাথে একটু বলবেন যে এই পদ্ধতি আমাদের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কতটা সুবিধা দিয়েছে? ধন্যবাদ। আমাদের এটা বলতে খুব আনন্দিত আমরা সবসময় যে কাস্টমস হচ্ছে বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো অটোমেশনে পায়োনিয়ার তার অন্যতম একটা প্রতিষ্ঠান। আমরা এসআইকুডাতে গিয়েছি অনেক আগে, সেটা প্রায় 2000 সালের পরপরেই, এবং 2013 সাল থেকে এসআইকুডা প্লাস প্লাস এবং তারপরে মডার্নাইজেশনের পর্যায়ে আমরা এসআইকুডা ওয়ার্ল্ড, এখন এসআইকুডা ওয়ার্ল্ডে আছি। এবং এই ক্ষেত্রে আমরা সারা পৃথিবীতে যে বেস্ট প্র্যাকটিস যেটা করা হয় সেটাকেই আমরা আমাদের জন্য সবচেয়ে ভালো প্র্যাকটিস হিসাবে নিয়েছি। যেমন কোনো একটা জাহাজ যদি কোনো একটা বন্দর ছাড়ার প্রস্তুতি নেয়, ধরেন সিঙ্গাপুরে একটা বন্দর ছাড়া প্রস্তুতি নিচ্ছে, তখনই সে IGM এর মাধ্যমে আমাদের সিস্টেমকে জানিয়ে দিতে পারে যে আমি আসছি, আমার কাছে এতগুলো কার্টুন আছে, কার্টুনে এই জাতীয় পণ্য আছে। সেক্ষেত্রে আমাদের কাস্টমস ফ্যাসিলিটেশনের অংশ হিসেবে আমরা তৎক্ষণাৎ প্রস্তুত হতে পারি যে এখানে একটা কেমিক্যাল আসছে, সো আমাকে কেমিক্যালের জন্য কি কি প্রোটেকশন নিতে হবে, কোথায় টেস্ট করতে হবে, সেই জিনিসগুলো আমরা আগে থেকে জানতে পারছি। অথবা আসছে পেরিশেবল আইটেম, ফল আসছে, এই ফলগুলো দ্রুত খালাস করার জন্য কি করতে হবে, আমাদের লোকবল কোন দিকে এনগেজ রাখতে হবে, এবং এখন সময়টা কেমন, ধরেন রোজার সময় মানুষের হয়তো ফলের চাহিদা বেশি থাকবে, তখন আমরা ওইদিকে ডাইভার্সন করতে পারি। সো আমাদের এসআইকুডা ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা আগাম জানতে পারছি কি পণ্য আসছে। পণ্যটা আসবার পরে এটা যাতে বন্দরের সাথে কোলাবোরেশনে আমরা যাতে দ্রুততম সময়ের মধ্যে এটা চেক করে খালাস করার ব্যবস্থা করতে পারি, এজন্য অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়। এক্সামিনের যে কাজগুলো সেগুলো আমরা অটোমেশন পদ্ধতিতে করতে পারছি, এখন অ্যাসেসমেন্ট করতে পারছি, এবং অ্যাসেসমেন্টটা অটোমেটিক জেনারেটেড হয়ে যাচ্ছে। এই HS কোড দিলেই আমরা জানতে পারছি এটা ডিউটি ট্যাক্স কত, কি হারে এটা ট্যাক্স হবে, সেগুলো ক্যালকুলেশন হচ্ছে। এবং এই এসআইকুডা ওয়ার্ল্ডের সঙ্গে আপনারা জেনে খুশি হবেন ব্যাংকের ইন্টিগ্রেশন হয়েছে। আপনি ব্যাংক থেকে 24 ঘন্টা যে কোনো সময় আপনার ডিউটি ট্যাক্স পে করে আপনার পণ্যটা আপনার আওতায় নিতে পারেন এবং তারপরে আপনি বন্দর থেকে নিয়ে যেতে পারেন। অর্থাৎ এসআইকুডা ওয়ার্ল্ড এসেছে, এবং এসআইকুডা ওয়ার্ল্ডের সাথে সাথে আমরা NSW ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এই প্রজেক্টের মাধ্যমে এমনভাবে ইন্টিগ্রেশন করেছি বাংলাদেশের 39টা সংস্থার সঙ্গে যে তাদের সার্টিফিকেটগুলো, তাদের যে কার্যক্রম, সেগুলো সব কিছু একত্রে চলে আসছে কাস্টমসে। যেমন একটা পণ্য আসবে, ধরেন একটা প্রসাধন আসবে, সেটার জন্য BSTI করাতে হবে। BSTI রিপোর্টটার জন্য নমুনা যদি পাঠানো হয়, নমুনা পাঠিয়ে দেবো আমরা, তারপরে যে রিপোর্টটা সেটা অটোমেটিক আমাদের সিস্টেমে চলে আসবে। অর্থাৎ এটার জন্য আপনাকে বারবার যেতে হবে না, কোনো তাগাদে যেতে হবে না, যত বেশি পারছি আমরা হিউম্যান যে কন্ট্রাক্ট সেটা কমানোর চেষ্টা করছি। এই যে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো যেটা, সেটা তো পুরোপুরি এখন পর্যন্ত কার্যকর হয়নি। হ্যাঁ, আমরা অলরেডি 19টা সংস্থার সঙ্গে আমাদের MOU হয়েছে, কার্যক্রম চলছে। আমাদের টোটাল 39টা সংস্থা হবে
এটা খুব কাছাকাছি কবে আমরা নাগাদ এটা পুরোপুরি এনবিআর খুব বাস্তবায়ন হবে? কাছাকাছি চলে আসছে, খুব অল্প সময়ের মধ্যে এটা বাস্তবায়ন কারণ এটা করতে তো পারবো। হয়েছিল 2019 সালে এটা চালু হয়েছিল। হ্যাঁ, সো তো এখন সবগুলো সংস্থাকে ইন্টিগ্রেশন করতে হয়, আবার কারো কারো ন্যাচারালি বেশি সময় লেগে যায়। ধরেন একটা পণ্য টেস্ট করতে সময় লাগে, তো এই সব কাজের জন্য প্রত্যেককে ইন্টিগ্রেট করতে, যেমন খামার বাড়িকে ইন্টিগ্রেট করতে হবে, কোয়ারেন্টাইনকে ইন্টিগ্রেট করতে এগুলো হবে, একটু সময় সাপেক্ষ এগুলো একটু সময় সাপেক্ষ, এই জন্যই সময় লাগছে। কিন্তু একবার যখন এটা হয়ে যাবে তখন কিন্তু মানুষ একই ওয়ান স্টপ সার্ভিস, যেটা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিসটা পাবে, যেটা পৃথিবীর বেস্ট প্র্যাকটিস, সেটা আমরা এখনই করব। তারপরে আমরা টিআরএস সিস্টেম চালু করেছি, সেটার মাধ্যমে আমরা দেখি যে একটা পণ্য আসবার পরে কত দ্রুততম সময়ে আমরা পণ্যটা ছাড়করণ করতে পারছি। এবং আপনারা জেনে খুশি হবেন 90% পণ্য আমাদের কাস্টমসে একদিনেই ডেলিভারি দেওয়া সম্ভব, আমরা দিচ্ছি। হ্যাঁ, সেটা নিয়ে তো ব্যবসায়ীদের সবসময় অভিযোগ ছিল যে পণ্য খালাসে অনেক সময় লাগে, সেটার জন্য তাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়। সো আপনার কি এখন সেটাকে অনেক কমিয়ে এনেছেন, যেটা বললেন, আপনি কি একটু এটার সাথে supplement ধন্যবাদ। করবেন? আমি আর একটু সাপ্লিমেন্ট করি। প্রথমেই যেটা বলি যে আমাদের যে অটোমেশনের যে বিষয়টা, এটা কিন্তু 90 দশকেই শুরু হয়েছে। আমরা কিন্তু যে আংট্রাক দিয়ে আমাদের এসআই কোডা, যেটা আমাদের কোর সফটওয়্যার, যেটা দিয়ে আমরা শুল্ক আইন করি, অর্থাৎ একজন ইম্পোর্টার যখন পণ্যটা আনলেন, তার মনোনীত সিএনএফ এজেন্ট কিন্তু আমাদের কম্পিউটার সিস্টেমে একটা বিল অফ এন্ট্রি দাখিল করেন, যেটাকে আমরা কাস্টমস ডিক্লারেশন বলি বা এক্সপোর্টের ক্ষেত্রে বিল অফ এক্সপোর্ট বলি। এবং আপনি জেনে খুশি হবেন যে বর্তমানে আমাদের এসআই কোডা সার্ভারে প্রতিদিন 17,000 বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্ট শুল্কায়ন হচ্ছে। একটা হিউজ অ্যামাউন্ট, অর্থাৎ একটা দেশের ইকোনমির জন্য একটা সফটওয়্যারের মাধ্যমে প্রতিদিন 17,000 ডিক্লারেশন শুল্কায়ন হওয়া, এটি আমি মনে করি বাংলাদেশ কাস্টমসের জন্য একটি প্রাইডের বিষয়। এবং এই শুল্কায়নের সময়টা এবং এটা আরও কিভাবে এটা টাইমটা কমিয়ে আনা যায়, সেই জন্য আমরা যে ব্যবস্থাটা করেছি বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো, অর্থাৎ আমরা 19টি সংস্থা, যাতে তারা পেপার ছাড়াই ইলেকট্রনিক্যালি তার টেস্ট রিপোর্টটা দিতে পারে। আপনি অনেক সময় দেখবেন যে কোনো এক জায়গায় বয়লার বিস্ফোরণ হয়েছে, সিলিন্ডার বিস্ফোরণে অনেক মানুষ হতাহত হয়। যখন এই জিনিসটা আমাদের পোর্টে আসবে, তখন বিস্ফোরক অধিদপ্তর এটা টেস্ট করে একটা সার্টিফিকেট দিবে যে এটা আসলে মানসম্মত। এবং এই সার্টিফিকেটটা কিন্তু এখন বিস্ফোরক অধিদপ্তর অনলাইনে আমাদের এসআই কোডাতে দিচ্ছে। আমাদের অফিসাররা দেখে কিন্তু এই পণ্যটি খালাস দিচ্ছে। তার মানে নিরাপত্তার বিষয়টাও এখানে নিশ্চিত করা হচ্ছে। এখানে এসছে। এবং এই এসআই কোডারটি এখন আমাদের 2013 সাল থেকে এটা যখন আমাদেরকে ওয়েব বেস করা হয়েছে, অর্থাৎ এখন কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডে আমাদের সদস্য মহোদয় বা চেয়ারম্যান মহোদয় বসে কিন্তু চট্টগ্রাম বা বেনাপোল কাস্টম হাউসে কি পণ্য অ্যাসেসমেন্ট হচ্ছে, কোন পর্যায়ে আছে, সেটাও দেখা যাচ্ছে। এবং এটির ক্ষেত্রে এমন একটি ব্যবস্থা আনা হয়েছে যে এটি কোন পর্যায়ে আছে, যখন এটি অ্যাসেসমেন্ট কমপ্লিট হলো, তখন ইম্পোর্টার বা সিএনএফ এর কাছে একটি মেসেজ যাচ্ছে যে আপনার পণ্যের শুল্কায়ন সম্পন্ন হয়েছে এবং শুল্ক করাদির পরিমাণ সো অ্যান্ড সো, তিনি তাৎক্ষণিক জানতে পারছেন। এবং এখানে আমরা ইএলসি, ইএক্সপি, অর্থাৎ আমদানিকারকের যে এলসি, অর্থাৎ আমদানি ঋণপত্র, এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডের মাধ্যমে আমাদের এসআই কোডায় চলে যাচ্ছে। আর এক্সপোর্টের ক্ষেত্রে আমরা যে ইএক্সপি বলি, যেটা ব্যাংক ইস্যু করে, সেটিও কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আমাদের এসআই কোডায় চলে যাচ্ছে। ফলে আরেকটি বলি আমরা অনলাইন বা ই পেমেন্ট, আরটিজিএস, অর্থাৎ এখন একজন ব্যবসায়ী আমদানিকারক কিন্তু তার ব্যাংকের মাধ্যমে সহজেই তিনি তার শুল্ক করটি জানার পর পরিশোধ করে দিতে পারছেন। এবং সাম্প্রতিক সময়ে আমাদের এই অটোমেশন ব্যবস্থাকে উন্নত করার জন্য আরও একটি কমিশনারেটের সৃষ্টি করা হয়েছে, এটাকে বলা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট। এবং এখানে একটি সফটওয়্যারের আমরা ডেভেলপ করেছি, এটিকে আর্মস অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার বলা হচ্ছে। এটিকে আমাদের এসআই কোডার সাথে ইন্টিগ্রেট করা হচ্ছে। ফলে এখন যেটাকে আমরা বলি যে আমাদের যে সকল চালানে আমাদের ঝুঁকি রয়েছে, মিথ্যা ঘোষণা রয়েছে, যেমন আমরা বলি যে পণ্যের ক্ষেত্রে 10 টন ঘোষণা দেওয়া হলো, প্রকৃতপক্ষে সেখানে 15 টন থাকতে পারে, অথবা উচ্চ শুল্ক হারের কোনো পণ্য তিনি এনেছেন কিন্তু তিনি নিম্ন শুল্ক হারের কোনো এইচএস কোডে সেটি ঘোষণা দিলেন, যেটাকে আমরা কমার্শিয়াল ফ্রড বলি। সেটাও আপনারা এখন ডিটেক্ট করতে রাইট। পারছেন। আমরা এখন যেহেতু আমরা আর্ম সফটওয়্যার এবং এর সাথে আমরা ইন্টিগ্রেট করেছি, সুতরাং আমরা এটা অটোমেটিকভাবে, অর্থাৎ আগে যেখানে আমাকে 50টি চালান কায়িকভাবে পরীক্ষা করে দেখতে হতো, এখন আমাদের রিস্ক ম্যানেজমেন্ট টার্গেট যেটা বেসিস, সেটা আমরা হয়তো ডেইলি 5-7টা, যেটি প্রকৃতপক্ষেই মিথ্যা ঘোষণার সম্ভাবনা আছে, আমরা সেগুলোই শুধু দেখব। ফলে বন্দরে আমাদের যে পণ্য আছে সেটার অবস্থানের মেয়াদ কমবে, আমাদের যে বন্দরের ট্যারিফ, আমাদের যে শিপিং এজেন্ট যে কন্টেনারটি এনেছেন তার যে ট্যারিফ, এগুলি কিন্তু উল্লেখযোগ্য হারে কমে আসবে। সুতরাং আমরা মনে করি যে আমরা যতই বেশি অটোমেটেড হব, আমাদের ব্যবসায়ীদের ব্যবসার খরচ কমে আসবে, তারা বিশ্ববাজারে প্রতিযোগিতামূলকভাবে ব্যবসা করতে পারবে, আমাদের সাপ্লাই চেনটা নিরবিচ্ছিন্ন
থাকবে এবং আমরা যারা ভোক্তা আছি, আমরা যারা কনজিউমার গুডসগুলো, ভোগ্যপণ্য, খাদ্যপণ্য যেগুলো আমরা ক্রয় করছি, এগুলি আমাদের ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে আমাদের ভোক্তাদেরকে দিতে পারবেন। তার মানে এখানে ভোক্তাও তো অনেক লাভবান হবে অনেকভাবে, এবং আমাদের রপ্তানিকারকরা অনেকভাবে লাভবান হচ্ছে। নাহিদ, আমরা একটু জানতে চাচ্ছি যে বন্ড অটোমেশন প্রক্রিয়াটা আপনি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা এই সফটওয়্যারগুলোর সাথে আধুনিক বিশ্বের যে এআই প্রযুক্তি সেটাকেও অ্যাড করতে চাচ্ছি, করেছি অলরেডি। সেটা যেমন ধরেন যে সব জিনিসগুলো রিস্ক ম্যানেজমেন্ট যেটা হিউম্যানলি করা সম্ভব নয়, সেই জিনিসগুলো এই এআই এর সাহায্যে করা সম্ভব। আমি একটা উদাহরণ দিই। ধরেন আমরা একটা গোল্ডের একটা চালান ধরা পড়লো, স্মাগলিং একটা চালান ধরা পড়লো 1 কেজি গোল্ড। সেই বিমানে আমরা একজনকে ধরলাম গোল্ড সহ, এবং ওই বিমানে 1000 যাত্রী ছিলেন আরও। এই যাত্রীর মধ্যে এ এবং বি দুজন যাত্রী ছিলেন। এর কদিন পরে দেখা গেল আরেকটা পণ্য চালান ধরা পড়লো, গোল্ডের চালান। সেখানেও 1 কেজি বা 2 কেজি গোল্ড ছিল। তার সাথেও ওই 1000 জনের মধ্যে দেখা যাচ্ছে ওই এ এবং বি যাত্রী ওই উড়োজাহাজে উপস্থিত। এটা কিন্তু আমরা এই 1000 যাত্রী ম্যানুয়ালি চেক করে বের করতে পারবো না, কিন্তু এআই আমাদেরকে কিন্তু ইন্ডিকেট করে দেবে যে তুমি ওইটা যে ধরেছিল, ওখানে যে যাত্রীরা ছিল, এই দুজন যাত্রী কিন্তু এখানে কমন। থার্ডটাতে যখন আবার যাবে তখন সে আমাকে সতর্ক করে দেবে যে এই যাত্রী কিন্তু কমন, তুমি একে সাসপেনশনে রাখতে পারো। অর্থাৎ এর ফলে বাকি যাত্রীরা রক্ষা পেয়ে গেল, এবং আসল যে হয়রানিটা হবে না যে ওদেরকে চেক করে সবাইকে চেক করার প্রয়োজন পড়ছে না, কিন্তু আসল লোককে আমরা কিন্তু ঠিকই ডিটেক্ট করে ফেলতে পারছি। এটা হচ্ছে আমাদের একটা সুবিধাজনক এআই নিচ্ছে। আর আরেকটা হচ্ছে নন ইন্ট্রুসিভ ইন্সপেকশন, সেটা আমরা করতে চাচ্ছি, স্ক্যানারের সাহায্যে বেশি করে করতে চাচ্ছি, যাতে সাধারণ যাত্রীরা এয়ারপোর্টে আসা যাওয়া করছে, সাধারণ যাত্রী, তাদের কোনো হয়রানি না হয়, কিন্তু আমরা আমাদের কাজটুকু করে নিতে পারি। অর্থাৎ যাত্রী যখন যাচ্ছেন তখন তিনি হয়তো নিজেও বুঝতে পারবেন না যে তিনি স্ক্যানারের ভিতর দিয়ে গিয়েছেন, কিন্তু আমরা আমাদের স্ক্যানিংটা আমরা করে ফেলছি যাত্রীকে কোনো রকম ঝামেলা না করে। এর ফলে যাত্রী হয়রানি কমছে, কিন্তু আসল লোক যাকে আমাদের দরকার তাকে আমরা ঠিকই পেয়ে যাচ্ছি। অপরাধী শনাক্ত করা সহজ হয়ে যাচ্ছে। এটার সাথে একটু আমরা জানতে চাইছিলাম যেটা বন্ড অটোমেশন প্রক্রিয়া যেটা ছিল, সেটার অগ্রগতি কতদূর? আসলে আপনারা জানেন যে বাংলাদেশের যে এক্সপোর্ট বাস্কেট, এটিতে কিন্তু 80% কিন্তু আরএমজির অবদান, এবং এই অবদানের পিছনে কিন্তু বাংলাদেশ কাস্টমস যে তাদেরকে বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটি দিয়েছে, অর্থাৎ শুল্কমুক্তভাবে তিনি তার পোশাকের বা তার অ্যাক্সেসরিজের যত কাঁচামাল আছে তিনি শুল্কমুক্তভাবে আমদানি করছেন। কিন্তু এখানে আমরা যে সত্যটি দিয়ে রেখেছি, আপনি শুল্কমুক্তভাবে যে কাঁচামাল, যে কাপড়, যে ফ্যাব্রিক্স এনেছেন, এটি দিয়ে আপনি কাপড় তৈরি করে আপনাকে যথাযথ নিয়মের মাধ্যমে আপনাকে বিদেশে রপ্তানি করতে হবে। এবং এই বিষয়গুলো, ফর্মালিটিসগুলো, আনুষ্ঠানিকতাগুলো সম্পন্ন করার জন্য আমাদের কিন্তু পৃথক বন্ড কমিশনার রয়েছে, সেখানে একজন কমিশনার আছেন। এতদিন যাবৎ কিন্তু আমরা এগুলো ম্যানুয়ালি করে এসেছি। এখন আমরা সিবিএমএস, কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম করেছি। এটি একটি সফটওয়্যার। এখন আমরা ইউপি বলি, ইউটিলাইজেশন পারমিশন, অর্থাৎ একজন অ্যাক্সেসরিজের যে রপ্তানিকারক, তিনি যদি একটি কার্টুন বানান, তিনি যদি একটি বোতাম বানান, তিনি যদি একটি যেটা ব্যাকবোর্ড, নেকবোর্ড বলি আমরা, যেটা একটা কাগজের ভিতরে আমাদের পোশাকের ভিতর থাকে, এইটি তৈরি করার জন্য কিন্তু তাকে বন্ড কমিশনারেটে তিনি এই পণ্যগুলি তৈরি করার জন্য কতটুকু কাঁচামাল প্রয়োজন তার জন্য কি একটু অনুমোদন নিতে হয় কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার সাহেবের কাছ থেকে। এতদিন যাবৎ তাকে পেপারের মাধ্যমে ম্যানুয়ালি এই অনুমোদনটা নিতে হতো, কিন্তু বর্তমানে তিনি অনলাইনে এই ইউপি, অর্থাৎ তার এই কাঁচামাল ব্যবহারের অনুমোদনটা তিনি অনলাইনে তার কম্পিউটার থেকে তিনি কিন্তু আমাদের যে সার্ভার আছে সেখানে যাচ্ছে। এছাড়াও তার ওনার যে চাহিদা সেটা ওখানে দিয়ে দিতে পারছে, যেটা আপনারা ডিটেক্ট করছেন। বাণিজ্য সহজীকরণের পাশাপাশি অনিয়ম রোধেও কাস্টমস অনেক কাজ করে থাকে। সো একটা বিষয় আমরা প্রায় শুনি, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং, এটার মাধ্যমে অনিয়ম করা হয়। এই বিষয়টাকে আপনারা কিভাবে শনাক্ত করেন আর আপনার প্রতিরোধমূলক কি ব্যবস্থা নিয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 কার্যকর আছে, এবং 2015 সালে এই আইনটিকে সংশোধন করে জাতীয় রাজস্ব বোর্ডকে তদন্ত সংস্থা হিসাবে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে মানি লন্ডারিং এর যে সংজ্ঞা, সেখানে বলা হচ্ছে সম্পৃক্ত অপরাধ বা প্রেডিকেট অফেন্স। এখানে বলা হচ্ছে যে দেশি বিদেশি মুদ্রা পাচার অর্থাৎ অর্থ পাচার, এটি একটি সম্পৃক্ত অপরাধ। চোরাচালানো, শুল্ক সংক্রান্ত অপরাধ, এটি একটি সম্পৃক্ত অপরাধ। কর সংক্রান্ত অপরাধ, কর ফাঁকি, এটি একটি অপরাধ। সুতরাং এই অপরাধ করে যদি কেউ লাভবান হয়, তিনি মানি লন্ডারিং অপরাধ করেছেন বলে গণ্য হয়। সুতরাং আমরা যে শব্দটি এখন বহুল আলোচিত, এটাকে বলা হচ্ছে TBML, ট্রেড বেস মানি লন্ডারিং। এবং এই ট্রেড বেস মানি লন্ডারিং এর সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি বহুল
প্রচলিত উপায় হচ্ছে ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং। এখন প্রশ্ন হচ্ছে যে ওভার ইনভয়েসিং কোন ক্ষেত্রে হয়? ওভার ইনভয়েসিং আমাদের যে অভিজ্ঞতা বলে, ধরেন যে সকল পণ্যে আসলে কোনো শুল্ক নেই, যেমন আমাদের দেশে নিত্যপণ্য গম বা আমাদের চাল, এগুলির উপর সরকার শূন্য ডিউটি আরোপ করছে, কারণ এগুলো যদি শুল্ক বেশি হয় বেশি দামে আমাদের জনগণকে কিনতে হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে অনেক ব্যবসায়ী সুযোগ নেয়, যেহেতু এই পণ্যটির প্রকৃত দামের চেয়ে যদি এলসি ওপেন করে সেই মূল্যটা আমি বিদেশে পাঠিয়ে দিতে পারি, এই পণ্যটা যখন বাংলাদেশে আসবে এটা তার শুল্কের উপর কোনো প্রভাব নেই। সুতরাং যে সকল পণ্যের ডিউটি কম, সে সকল পণ্যের ক্ষেত্রে আমরা দেখি ব্যবসায়ীরা এই অতি মূল্যায়িত করে এই এলসি ওপেন করেন, ঋণপত্র খোলেন এবং এই এলসির মাধ্যমে একটা ব্যবসায়িক প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু ব্যাংকিং চ্যানেলে কিন্তু তারা বাংলাদেশ থেকে টাকা পাচার করে। আবার আমাদের আর যারা আমরা দেখেছি সাধারণত যারা রপ্তানিকারক, তারা তাদের যখন দেশের বাইরে তাদের পোশাকটা রপ্তানি করলেন, পুরো মূল্য যাতে বাংলাদেশে না আসে সেই জন্য তারা পোশাকের দামটা কম দেখান। সেখানে যে বিদেশি ক্রেতা আছে হয়তো সেখানে তার কোনো ব্যাংকে কিছু টাকা রেখে বাকি অর্থটা বাংলাদেশে আসেন, ফলে আমরা কিন্তু মূল্যবান বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছি। আসলে এই মানি লন্ডারিংটাকে বলা হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইম, এবং এই ফিনান্সিয়াল ক্রাইমটি কিন্তু আসলে একটি ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধ হলো যে অপরাধ করার জন্য কিন্তু আপনার জেল হতে পারে। আমরা কাস্টমস আইনে যে বিষয়গুলো নিষ্পত্তি করি, এখানে কিন্তু জরিমানা বা পণ্য বাজেয়াপ্তকরণ পর্যন্তই কিন্তু আমাদের সীমা, কিন্তু মানি লন্ডারিং কিন্তু একটি ফৌজদারি অপরাধ, এবং এই মানি লন্ডারিং যদি কেউ প্রমাণিত হয়, এখানে কিন্তু স্পেশাল জাজের আদালতে এটি বিচার হয় এবং এখানে কিন্তু তার ফৌজদারি অপরাধে তার কিন্তু জেল খাটার সম্ভাবনা আছে। সুতরাং আপনি জেনে খুশি হবেন যে কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর ইতিমধ্যে প্রায় শতাধিক মানি লন্ডারিং মামলা দায়ের করেছে এবং প্রায় 18টি মামলায় কিন্তু আমরা চার্জশিট দিয়ে দিয়েছি। অর্থাৎ এই আমরা তদন্ত করে কিন্তু আমরা আদালতে আমাদের চার্জশিট চূড়ান্ত প্রতিবেদন দাখিল করছি এবং এইগুলি কিন্তু এখন বর্তমান বিচারিক প্রক্রিয়ায় রয়েছে। সুতরাং এই ফিনান্সিয়াল ক্রাইম যাতে না হয় সেই জন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইনে জাতীয় রাজস্ব বোর্ড তদন্ত সংস্থা হিসাবে কাজ করে যাচ্ছে এবং আমরা নিয়মিতভাবে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের অনুমতি নিয়েই কিন্তু আমরা যদি মানি লন্ডারিং এর অপরাধ প্রমাণিত হয় আমরা মামলা দায়ের করছি। আশা করি এর ফলে একটা ডিটারেন্স ইফেক্ট আসবে। যারা ট্রেড বেস মানি লন্ডারিং এর মাধ্যমে বাংলাদেশ থেকে অর্থ পাচার বা যেই অর্থ বাংলাদেশে আসার কথা ছিল সেটি বাংলাদেশে না আসে সেখানেই রয়ে যাচ্ছে, এই অপরাধের জন্য কিন্তু যারা এই অপরাধের সাথে সংশ্লিষ্ট তারা কিন্তু মানি লন্ডারিং এই মামলা যদি আমরা দায়ের করি তারা কিন্তু সেটি ফেস করতে হবে। সুতরাং আমি মনে করি যে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের পরেও কিন্তু আমরা কিন্তু এই কাজগুলি করে যাচ্ছি, কেননা একজন পুলিশ কর্মকর্তা যেভাবে তদন্ত করেন একজন কাস্টমস কর্মকর্তাকেও কিন্তু মানি লন্ডারিং ক্ষেত্রে ঠিক সেভাবেই কিন্তু কাজ করতে হয়। সুতরাং এই বিষয়টি আমাদের কাছে রিলেটিভলি নতুন, কিন্তু আমরা এই চ্যালেঞ্জকে গ্রহণ করেছি, আমরা নিয়মিতভাবেই এই বিষয়ের উপর শিখছি, প্রশিক্ষণ নিচ্ছি, কাজ করছি। আশা করি আমরা অদূর ভবিষ্যতে আমরা এই বিষয়ে আরো দক্ষ হয়ে উঠবো, আমরা কার্যকরভাবে অর্থ পাচার এবং মানি লন্ডারিং এই অপরাধটি রোধ করতে সক্ষম হব। আপনারা তো মাঠ পর্যায়ে কাজ করছেন, তো কেমন দেখছেন যে এই প্রবণতা কি আগের চেয়ে বেড়েছে না কমেছে? না, আমি মনে করি যে যেহেতু আমরা 19টি মামলা অলরেডি চার্জশিট দিয়ে দিয়েছি, এ বিষয়ে ব্যবসায়ীদেরকেও সচেতন হতে হবে। এখানে মানি লন্ডারিং এর বিষয়টা কিন্তু অনেকগুলি পক্ষ জড়িত। কারা কারা? ব্যাংক যারা আছে, যেখানে এলসি ওপেন হয় সেখানে একজন মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা বাই ডেজিগনেশন থাকেন। আমাদের এখানে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU, যেটি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দ্বারা পরিচালিত, তারা আছেন। এখানে প্রসিকিউশন আছেন, অর্থাৎ আমাদের GPPP যারা আছেন। আমরা মামলাটা দায়ের করে দিব, কিন্তু এটা কিন্তু বিচারটা হবে একটা আদালতে। সেক্ষেত্রে আমাদের বিজ্ঞ যারা পিপি আছেন তারা কিন্তু সরকার পক্ষে মামলাটা উপস্থাপন করবেন। সুতরাং মানি লন্ডারিং মামলার ক্ষেত্রে আমাদের সকলকে সচেতন হতে হবে, আমাদের যারা ব্যবসায়ী সংগঠন আছে তাদেরকেও সচেতন হতে হবে, আমাদের বাংলাদেশ ব্যাংক, BFIU, আমাদের যারা প্রসিকিউশন আছেন, আমরা সবাই মিলে যদি একত্রে কাজ করি আমার মনে হয় যে এই অপরাধটি প্রতিরোধ করা সম্ভব হবে, আমরা কার্যকরভাবে আমাদের ভূমিকা পালন করতে পারব। আন্তর্জাতিক সন্ত্রাস প্রতিরোধে আমাদের কাস্টমস বিভাগ কিভাবে কাজ করে থাকে, জনাব নওশাদ? ধন্যবাদ। আন্তর্জাতিক সন্ত্রাস দমন অর্থাৎ হচ্ছে এটার একটা বড় উৎস হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন। এই যে কমব্যাটিং ফিনান্সিয়াল ফান্ড বা কমব্যাটিং ফিনান্সিয়াল টেররিজম বা এই যে এই ফিনান্সিয়াল বিষয়টা, এটাকে কি প্রতিরোধ করতে কাস্টমসের একটা অগ্রণী ভূমিকা আছে। এই ফিনান্সকে প্রতিরোধ করা এবং এই ফিনান্সের অনেক কিছু দেখবেন যে অস্ত্র আদান প্রদান হচ্ছে
বিনিময়ে যাচ্ছে গোল্ড বা মাদক। এই মাদক প্রতিরোধ মানে চোরাচালান প্রতিরোধ, এই কাজগুলো কাস্টমস করছে দক্ষতার সঙ্গে। এই কাজগুলোর ফলে এবং যখন দেখা যাচ্ছে যে অস্ত্র আমদানি বা কেউ যদি অস্ত্র নিয়ে আসে অবৈধভাবে, অস্ত্র শুধু আনতে পারে বাংলাদেশ মিলিটারি সামরিক যে তারা, আর এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে কিছু অস্ত্র আনা যায়, ছোটোখাটো যেগুলো হচ্ছে পিস্তল, রিভলভার বা শটগান এই জাতীয়। কিন্তু বাকি কেউ তো অস্ত্র আনতে বৈধভাবে পারমিটেড নয়। সো অস্ত্রের ব্যাপারে তো কাস্টমস জিরো টলারেন্স, সবসময় জিরো টলারেন্স নীতি ফলো করে এবং যে কোনো ধরনের অস্ত্র আসে এরকম অবৈধভাবে এবং না, অবৈধভাবে অস্ত্র আসলে সেটা কাস্টমসকে ফাঁকি দিয়ে আসার কোনো উপায় নেই। কারণ কাস্টমস এখন যে আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করছে, কন্টেনার স্ক্যানার, তারপরে ব্যাগেজ স্ক্যানার এবং প্যালেট স্ক্যানার। আনার চেষ্টা কি হয়? চেষ্টা কি হয় আমরা সেরকম চেষ্টাও দেখিনি, কারণ চেষ্টা থাকলে তো আমরা ধরতামই, এবং ধরলে সেটা অবশ্যই অস্ত্র ধরা মানে হচ্ছে একটা বিরাট নিউজ, একটা কাস্টমস অফিসারের জন্য একটা বিরাট সাফল্য। কিন্তু আমরা তো প্রায়ই দেখি টেলিভিশনের নিউজে অস্ত্র ধরা পড়েছে, তো এগুলো যদি আনার চেষ্টা না হয় এগুলো কোথা থেকে ধরা পড়ে? সাপ্লিমেন্ট করি, আপনি জানেন যে বাংলাদেশের যে সীমান্ত ভারতের সাথে বা মিয়ানমারের সাথে, এটাকে পোরাস বর্ডার বলা হয়। অর্থাৎ আমাদের সীমান্তগুলো কিন্তু সব জায়গায় কিন্তু, যদিও প্রতিবেদী দেশ বেড়া দিয়েছে, সব জায়গায় কিন্তু এরকম এটা কিন্তু এরকম কোনো বাউন্ডারি দ্বারা প্রতিরোধ নয়। সুতরাং বাংলাদেশের যে যতগুলো কাস্টমস স্টেশন আছে, এটাকে আমরা বলি রুট। আমরা কিন্তু কাস্টমস কিন্তু কোন একটা আমদানি রপ্তানি বন্দর দিয়ে যখন পণ্য আমদানি রপ্তানি করতে হয়, কাস্টমস থেকে কিন্তু বেশ কিছু প্রজ্ঞাপন জারি করা হয় যে এটি পণ্য আমদানির একটি বৈধ রুট, এখানে আমদানি পণ্য উঠানো নামানো যাবে। সুতরাং আমাদের ঢাকা কাস্টম হাউস বলেন, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর বলেন, চট্টগ্রাম পোর্ট বলেন, বেনাপোল পোর্ট বলেন, এই পোর্টগুলির বাইরে দিয়ে যতগুলো পণ্য আসবে সেটা কিন্তু চোরাচালানের সংজ্ঞায় পড়ে যাবে। এবং যে কোনো চোরাচালানের পণ্য আটক করার জন্য কিন্তু সীমান্তের 5 কিলোমিটারের মধ্যে বিজিবিকে ক্ষমতা দেওয়া হয়েছে, 5 কিলোমিটারের বাইরে বাংলাদেশ পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু ক্ষমতাটা কিন্তু বাংলাদেশ কাস্টমসের, আমরা আমাদের ক্ষমতাটা ডেলিগেট করেছি বিজিবি এবং বাংলাদেশ পুলিশকে, অন্য একটি সংস্থা। যেহেতু বাস্তবতার নিরিখে আমাদের সেই ধরনের লজিস্টিক্স অনেক ক্ষেত্রে বা লোকবল থাকে না, সেই জন্য বৈধ কাস্টমস স্টেশনের বাইরে যত ধরনের আমদানি রপ্তানি হবে সেটি অবৈধ রুট হিসাবে গণ্য হবে, সেটি চোরাচালান হিসাবে বিবেচিত হবে, এবং সেটি ধরার জন্য কাস্টম আইনে আমরা বিজিবি এবং পুলিশকে ক্ষমতায়ন করেছি। সুতরাং আপনি যে খবরের কথাটা বলছেন সেটি কিন্তু আসলে চোরাচালানের মাধ্যমে, সেই পোরাস বর্ডারের মাধ্যমে বর্ডার ক্রসিং করে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের অস্ত্র বা অবৈধ পণ্য আটক হচ্ছে। মানে কাস্টমসের বন্দর দিয়ে, কাস্টমসের ঘোষিত রুট দিয়ে, বন্দর দিয়ে যে কোনো পণ্য, অবৈধ পণ্য, স্মাগলিং গুডস, মাদক বা এই কি বলে গোল্ড বার বা অস্ত্র, এগুলো আনার কোনো সুযোগই নেই। কারণ হচ্ছে কাস্টমস এবং কাস্টমসের সাথে অন্যান্য সব সংস্থাই থাকে এখানে অতন্ত্র প্রহরী হয়ে। এটাই আমাদের কমিটমেন্ট যে কোনো অবৈধ পণ্য কাস্টমসের যে হাউস আছে, কাস্টমস হাউস, ঘোষিত কাস্টম হাউস, সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে না। কিন্তু দীর্ঘ সীমান্ত রক্ষা করা সবসময় কাস্টমসের পক্ষে সম্ভব হয় না, কিন্তু এটার জন্য বিজিবি, পুলিশ, তাদেরকে দায়িত্ব দেওয়া আছে। ওনারা ওনাদের দায়িত্ব ঠিকঠাক মতোই পালন করছেন এবং এই কারণে হয়তো আমরা দেশে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। 2024 সালের মাঝামাঝি সময় থেকে নতুন কাস্টমস আইন যেহেতু 2023 যেটা চালু হয়েছে, সেটাতে কি সুবিধা হচ্ছে আপনাদের? আগের আইনের চেয়ে আপনারা নতুন আইনের মাধ্যমে যে কার্যক্রম পরিচালনা করছেন, কি কি পরিবর্তন এসেছে আর এটা কি আসলে কতটা সুবিধা দিয়েছে? না, যে ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের আগের যে আইনটি ছিল সেটি কাস্টমস অ্যাক্ট 1969, আমাদের স্বাধীনতার আগে প্রণীত, এবং এটি ছিল ইংরেজি ভাষায়। আপনি জানেন যে আমরা বাংলা ভাষাভাষী, সুতরাং এটি ইংরেজি থেকে একটি বাংলায় আইন করার প্রয়োজনীয়তা ছিল। কেননা আসলে আমাদের যারা স্টেক হোল্ডার, এবং তার মধ্যে সবচেয়ে বড় স্টেক হোল্ডার সিএনএফ এজেন্ট, এবং সিএনএফ এজেন্টের যারা আমরা কাস্টমস সরকার বলি, যারা মূলত কাস্টম হাউসগুলিতে এই ডিক্লারেশন বা এই পেপারস নিয়ে আমাদের সাথে কাজ করে, তারা কিন্তু তাদের যে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি হিসাবে আমরা বেঁধে দিয়েছি। সুতরাং আমরা যাতে আমাদের যে কাস্টমসের যে আইন কানুনগুলো যাতে আমাদের কাছে সহজবোধ্য হয়, সেই জন্য আমরা ইংরেজি থেকে বাংলা ভাষায় আমরা। এছাড়া আমাদের এই নতুন আইনে বেশ কিছু সংস্কার আনা হয়েছে, মানে ট্রেডকে ফ্যাসিলিটেট করার জন্য অনেক বিষয়গুলো আনা হয়েছে। যেমন বলা হচ্ছে যে কোনো একজন আমদানিকারক যদি বাংলাদেশে পণ্য আনার পর তিনি হয়তো জানতে পারেন যে তার পণ্য ইনভয়েসে বা এলসিতে 10 টন বলা আছে,
কোনো কারণে সেটি 13 টন হয়ে গেছে। এই বিষয়টি যদি তিনি কাস্টমস ডিক্লারেশনের আগে কমিশনার অফ কাস্টমসের কাছে একটি ঘোষণা দেন যে আমার পণ্য চালানে 10 টনের পরিবর্তে 13 টন ঘোষণা এসেছে, আমি এটি ডিক্লারেশন দিলাম আপনার, সেক্ষেত্রে কমিশনার মহোদয় যদি অনুমোদন করেন তিনি সেক্ষেত্রে অতিরিক্ত 3 টনের জন্য শুধুমাত্র শুল্ক করা দিয়ে আদায় করবেন, কিন্তু এই জন্য তাকে কিন্তু 100% যে পার্থক্যজনিত শুল্ক সেটি তাকে পরিশোধ করতে হবে মানে না, তাকে এই জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে না, এই ধরনের সুযোগ দেওয়া হয়েছে। মানে বিষয়টা হলো যে আমরা ব্যবসাকে কতভাবে আমরা সহজ করতে পারি, এই জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের বিধিবিধান আমরা সংযোজন করেছি। আচ্ছা, কাজের ক্ষেত্রে কাস্টমস কর্মকর্তারা কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন, আর সেগুলি আপনারা কিভাবে মোকাবেলা করে থাকেন? ধন্যবাদ। চ্যালেঞ্জ তো সব পেশাতেই থাকবে, এবং কাস্টমস যেহেতু ফ্রন্টলাইন ডিফেন্স, সেহেতু তাদেরকে অবশ্যই বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করেই চলতে হয়। তো এখানে আসলে স্মার্টনেসের একটা বিষয় আছে। আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কাস্টমস অফিসাররা প্রশিক্ষণ গ্রহণ করি, আমরা অনেক কিছু মানে নতুন যে টেকনোলজি আছে সেগুলোর সঙ্গে পরিচিত হই, কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা চোরাচালান করছে বা যারা ডিউটি ফাঁকি দিচ্ছে, তারা আবার আমাদের চেয়ে অ্যাডভান্স হওয়ার চেষ্টা করে, তো আমরা আবার তাদের চেয়েও বেশি অ্যাডভান্স হওয়ার চেষ্টা করি। এই যে খেলাটা, এটা চলতেই থাকে, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা যে সহযোগিতাগুলো এখন পাচ্ছি নতুন করে, সেগুলো আমাদেরকে অনেকভাবে সহযোগিতা করছে, যার মধ্যে একটা হচ্ছে প্রযুক্তি, এআই। আমরা যত তাড়াতাড়ি টেকনোলজি বেসড জিনিসগুলোর মধ্যে চলে যাচ্ছি, তত আমাদের হাত শক্তিশালী হচ্ছে এবং অন্যদের ফাঁকি দেওয়ার সুবিধাটা কমে যাচ্ছে। তারপরে আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমরা যখন বিদেশের রাষ্ট্রগুলোর সাথে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করছি, যে ওই দেশ থেকে কি পণ্য আসছে ও দেশের কাস্টমস যদি আমাকে জানিয়ে দেয়, তাহলে আমি এখানে যে মিসডিক্লারেশনটা আছে সেটা আমার ধরতে সুবিধা হচ্ছে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ, যে পণ্য কি আসছে সেটা আমি বুঝতে পারছি না, অথবা পণ্যের কি দাম সেটা আমি ধারণা করতে পারছি না। কিন্তু ওখান থেকে যদি যখন আমি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যখন ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছে, সেই সহযোগিতাগুলো কি আমরা পাচ্ছি? হ্যাঁ, আমরা বিভিন্ন দেশের সঙ্গে এই চুক্তিগুলো, আন্তর্দেশীয় চুক্তি, তারপর ট্রেড ফ্যাসিলিটেশনের যে চুক্তিগুলো করছি, এর মাধ্যমে আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। পারস্পরিক ইনফরমেশন শেয়ারের মাধ্যমে আমরা অনেক কিছুই আগে থেকে জানতে পারছি, কি পণ্য আসছে, কি তার মার্কেট ভ্যালু কত, এইচএস কোড কি, এগুলো সম্পর্কে পূর্ব থেকে একটা ধারণা পাওয়া যাচ্ছে। আমরা আলোচনার একেবারেই শেষে চলে এসেছি। আমরা ছোট করে জানতে চাইবো, কাস্টমসকে আরো কার্যকর আর গতিশীল করার জন্য আমাদের আসলে করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সবচেয়ে বেশি যে বিষয়ের প্রতি আমরা জোর দিচ্ছি, আমি মনে করি সেটা হলো অটোমেশন। অর্থাৎ যত বেশি আমাদের হিউম্যান ইন্টারাকশন কমে যাবে এবং পেপারলেস কাস্টমসের দিকে আমরা যেতে পারবো, আমি মনে করি যে আমাদের যে বিপরীতে যে অভিযোগগুলো আসে, যে হ্যারাসমেন্টের বিষয়, এটি কমে আসবে। মানে আমরা ক্রমাগতভাবেই আমাদের সিস্টেমগুলোকে আমরা ডেভেলপ করব। যেমন আমরা বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো করেছি, যেমন আমরা রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেট করেছি, যেমন আমরা কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম করেছি। এগুলো যতভাবে আমরা কার্যকরভাবে ব্যবহার করতে পারবো, তত বেশি আমাদের যে চ্যালেঞ্জ, আপনি যে চ্যালেঞ্জের কথাটা বলছেন, এখানে মূলত আমরা দুটি চ্যালেঞ্জ ফেস করি। একটি হলো চোরাচালান, এবং বিশ্বব্যাপী চোরাচালানের কয়েকটি আইটেমকে নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে গোল্ড, সিগারেট, ওয়াইন, লিকার, মেডিসিন, ফেক কসমেটিক্স, এই জিনিসগুলো কিন্তু আমাদের এয়ারপোর্টগুলিতে অহরহ আসছে, আমরা অহরহ আটক করছি। আরেকটি হচ্ছে আমরা বলি কমার্শিয়াল ফ্রড, অর্থাৎ আমাদের যে বাণিজ্যিক পণ্যগুলো আসছে, এখানে মিথ্যা ঘোষণার চেয়ে বেশি আসা, বা উচ্চ শুল্কের পণ্যকে কম শুল্কে ঘোষণা করে রাজস্ব ফাঁকি দেওয়ার প্রবণতা, এবং এই রাজস্ব ফাঁকি দিয়ে যে একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে আমাদের মার্কেটে না থাকে, এই ধরনের কিছু যারা চেষ্টা করে তাদেরকে রোধ করা, এটি কিন্তু কাস্টমসের মূল লক্ষ্য। এবং অটোমেশনের মাধ্যমে আমরা বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ড যে প্রকল্পগুলো নিয়েছে, এটি যখন পুরোপুরি বাস্তবায়ন হবে, আমি মনে করি এর সুফল আমরা পাবো, আমাদের ব্যবসায়ীরা পাবে, আমাদের ভোক্তা সাধারণ পাবে। আমরাও সেটাই আশা করছি। আপনাদের আলোচনার জন্য ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের বিশেষ আয়োজন টেকসই উন্নয়ন কাস্টমস এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।